দাদা একদম চিন্তা করবেন না, এই বিয়েটা হয়ে গেলে ফুলকিকে আপনার হাতে হ্যান্ড ওভার করবো। আরে সমীর তো বিয়ের আসরে চলে গেছে, একদম চিন্তা করবেন না, আর কিছুক্ষণ মাত্র। আমি এখন কি করবো মা? ও মা, রক্ষা করো মা, আমার ফুলকিকে তুমি রক্ষা করো। আমি যদি এখন প্যান্ডেলে যাই ওর বাবা বুঝতে পেরে যাবে ওই লোকটাই বিয়েটা ঠিক করেছিল, আর আমার তখনই সন্দেহ হয়েছিল। মেয়েটা আমার সহজ সরল, নিশ্চয়ই কিছু একটা বুঝিয়েছে। মা তুমি কিছু একটা করো মা, ফুলকিকে আমি পেটে ধরিনি, কিন্তু ও তো আমার নিজের, তুমি ওর কিছু হতে দিও না মা। আমাকে কিছু একটা করতে হবে, আমাকে যেতে হবে ওখানে, আমাকে যেতেই হবে, আমাকে কিছু একটা। মাথাটা ঘুরে উঠলো কেন? সকাল থেকে উপোস করেছিলাম মেয়েটার কল্যাণের জন্য, তাই না 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 আমাকে যেতে হবে। মা, ফুলকি কি হয়েছে তোমার? রানু আস্তে বললে তুমি ডাকছো আমায়? রানু তুই বাইরেটা যা আর দেখবি এই ঘরে যেন কেউ না আসে। আমি দেখছি। কি হয়েছে তোমার? শরীর খারাপ করছে আমায় বলো। তুই আমার সাথে আয় আগে। ফুলকি পালা, এখানে বিয়ে করিস না, তোর বাবা তোকে ঠকিয়েছে, এরা তোকে নাকি বিয়ের পরে কার হাতে তুলে দেবে, আমি নিজে কানে শুনেছি। পালা। বলছো কি তুমি মা? ঠিকই বলছি। আর শোন, তুই পালিয়ে প্রথমে নবাবগঞ্জে যাবি, মাস্টার মশাইকে সমস্ত কিছু জানাবি, উনি পারবেন তোকে বাঁচাতে। ফুলকি তুই যা। মা, বাবা যদি জানতে পারে তুমি আমায় পালানোর কথা বলছো, তোমার কি হবে জানো তো? আমি পারবো না তুমি একা ছেড়ে যেতে। কি চাস তুই? হ্যাঁ, বিক্রি হয়ে যেতে চাস? কেন শুনছিস না তুই আমার কথা? কেন যে তুই এই বিয়েতে রাজি হতে গেলি কে জানে? মা, ওরা তোমার চিকিৎসা করাবে বলেছে, তুমি আর বারবার অসুস্থ হবে না মা, আর অসুস্থ হবে না বারবার। এই জন্য তুই রাজি হলি বিয়েতে? আমার জন্য তুই নিজে এত বড় সর্বনাশ করলি মা। আর এক মুহূর্ত সময় নষ্ট করিস না, তুই পালিয়ে যা মা, তোর বাবাকে আমি সামলাবো। পালা ফুলকি। না, তোমার ছাড়া আমি কোথাও যাবো না, তুমিও চলো মা। দুজন মিলে গেলে ধরা পড়ে যাবো। তুই যা, তারপরে পাড়ার সমস্ত লোক ডেকে তোর বাপের কীর্তি ফাঁস করবো আমি। মা কালী তোকে রক্ষা করবেন, তুই যা। আমি যাবো না, তুমি চলো আমার সাথে, আমি যাবো না। তোকে আমার দিব্যি, তুই আর এক মুহূর্ত কেন থাকবি না। তুই ভালোভাবে বাঁচ, সম্মান নিয়ে বাঁচ। আমি তোকে এদের হাতে কোনো মতেই পড়তে দেব না, আমি তোকে এখানে বিয়ে দেব না। আয় তুই আমার সাথে। মা তুমি কি করছো? তুই পিছনের দরজা দিয়ে পালা। মা কি করে তুমি সব সামলাবে? কি করে? এক মুহূর্ত সময় নষ্ট করবি না, তুই এখানে যা যা
যা মা, যা মা, যা ফুলকি। ইশিতা ম্যাডাম, বাহ, রুদ্ররূপ সান্যাল, ঠান্ডা ঠান্ডা কি করছো? ঠান্ডা ঠান্ডা। অশোকনগরে যাওনি আর এখানে চেম্বারে মারপিট করছো, ঠান্ডা? অশোকনগরে কেন যাবো ইশিতা? কেন যাবে না? তোমার নাম তো যে কোনো সময় বেরিয়ে আসতে পারে। জেঠুমনি না রোহিত রায় চৌধুরীকে পাঠিয়েছে ফুলকির বিয়ে আটকানোর জন্য। 1 মিনিট, কাকে পাঠিয়েছে? রোহিত রায় চৌধুরী। এই অপদার্থ, হ্যাঁ সুখের সময় এসে এত বড় বড় কথা বললে, এত বড় বড় কথা, এই কথাটা কানে এলো না? হ্যাঁ, এই কথাটা কানে আসেনি? কাদেরকে পয়সা দিয়ে ইশিতা, মাস্টারমশাই কি করে জানলেন পুরো ঘটনাটা? মেয়েটা ফোন করেছিল। না, পিয়াল পিয়াল না ফুলকির জামা কাপড় দিতে গেছিল। এবার ফুলকির বিয়ে যার সাথে হচ্ছে সে তো বেশ নাম করা গুন্ডা, তাই পিয়াল চিনতে পেরেছে। অনেক জায়গায় নাকি গুন্ডামি করেছে। সে ফোন করে জেঠুমনিকে বলে দিয়েছে, জেঠুমনি অ্যাজ ইউজুয়াল তোমাকে ফোন করেছিল। তুমি ফোনটা ধরোনি অ্যাজ ইউজুয়াল। আরে বাবা, ফোনটা ধরে নিলেই তো এত সমস্যা হতোই না রুদ্রদা। দেখ 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 দেখ, ভালো করে দেখ দেখ দেখ, খেলা ঘুরে যাচ্ছে তিওয়ারি। এক্স্যাক্টলি সো, খেলা ঘুরে যাচ্ছে রুদ্রদা। এবার ভাবো তো, রোহিত তার খুশির সামনে গুন্ডাটা কতক্ষণ নিজের মুখটা বন্ধ রাখবে? সে কি খুশি খাবে আর মিথ্যে কথা বলবে? আমার তো মনে হয় না। এবার একবার যদি বেফাস বলে ফেলে তোমার নামটা, যদি আমার নামটা বলবে না, আমার নাম বাইরে আসবে না, কারণ আমি যাচ্ছি ইশিতা। আর তুমি কোথায় যাচ্ছ বলো তো? তুমি বাড়ি যাচ্ছ। বাড়ি গিয়ে বাড়িতে যা হচ্ছে তুমি আমাকে জানাচ্ছ, আমি ওর দিকে তোমাকে জানাচ্ছি, তুমি আমাকে জানাচ্ছ, আমি তোমাকে জানাচ্ছি। ব্যাপারটা এইভাবে চলবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, মাথায় রেখো। নিজে অবদার্থ, চলো 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 চলো। ঠান্ডা ঠান্ডা। রুদ্ররূপ সান্যাল, এরকম 2-4টে বোমা তুমি আরো পাবে। এবার মহিলা সংগঠনের সর্বা হবে ইশিতা রায় চৌধুরী। আমার তো শুধু পাওয়ারটা চাই। আমায় বাঁচাও ঠাকুর, আমায় বাঁচাও। এই কি হলো? এই মেয়েটা কি? দেখি কি হলো তো? এই মেয়ে, এই কেউ একটু জল নিয়ে এসো না। জল নিয়ে এসো, যাও জল নিয়ে এসো তাড়াতাড়ি। ও মেয়ে,
ওরা এদিকে আসছে, ওরা আমায় ধরতে আসছে, অনেকে আছে, আমি একা আটকাতে পারবো না ওদের। তারপর টান উঠেছে, আর ছুটতে পারছি না। আচ্ছা মা, তোমার পরনি বেনারসি, বিয়ের সাজ, তুমি কি বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে এসেছো নাকি? হ্যাঁ গোসাই দেখো, আমাকে ঢুকিয়ে আমার বিয়ে দিয়ে দেওয়া হচ্ছিল। যে আমি বিয়ে করতে এসেছিল সে নাকি আমি বেঁচে দিত, তাই তো আমার মা পেছনে দরজা দিয়ে জোর করে বের করে দিল, বললো পালাতে। তাই তো পালাচ্ছিল। গোসাই ঠাকুর, গুন্ডামার্কা কয়েকজন লোক এদিকে এগিয়ে আসছে, হাতে ছুরি ধরা। এখন কি হবে? বলছি পেছন দিয়ে পালালে কোন রাস্তায় উঠবো গো? আসলে অনেকটা ছুটে ফেলেছি অন্ধকারে। না না, এখন তোমাকে যেতে হবে না, আমরা তোমায় লুকিয়ে রাখবো। ওরা এসে হরিসভার চারদিকটা দেখে চলে যাক, তারপরে তুমি যেও। না না, আমার জন্য আপনারা সবাই বিপদে পড়বেন কেন? এখন তো আপনারা নাম গান করবেন, ঠাকুরের পুজো করবেন। বিপদে পড়লে জনার্দন রক্ষা করবেন। চন্দ্রবলি, ওকে নিয়ে যাও, ও আমাদের সঙ্গে রাধাকৃষ্ণ পালায় যোগ দেবে। এসো এসো মেয়ে, কোনো ভয় নেই, এসো। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। ছুরিগুলো পকেটে ঢোকা। প্রসাদ নাও বাবারা, কৃষ্ণ নাম নিতে এসছো? আরে দূর, আমাদের দেখে কি মনে হয় আমরা এখানে কীর্তন করতে এসেছি? আচ্ছা গোসাই ঠাকুর, এখানে কোনো মেয়েকে দেখেছেন? হ্যাঁ, বউয়ের সাজে ডাগর দেখতে? বউয়ের সাজে মেয়ে না তো। কিন্তু আমাদের অনুমান এখানেই এসেছে। ঠিক আছে, আমাদের পুরো হরিসভাটা খুঁজে দেখতে হবে। সে কি করে হয় বাবা, এটা কৃষ্ণের ঠাঁই, এখনই কৃষ্ণ নাম শুরু হবে, ভক্তরা সব এসছে, এখন কি করে খুঁজে দেখবে? কিন্তু পালা শুরু হবে। এই তোরা যা, চারিদিকে খোঁজ, যা। জয় রাধে, জয় রাধে, সবই জনার্দনের ইচ্ছে। ও আমাকে বলছিল আমি নাকি একটা বড় সড়ো ভীমরুলের চাকে হাত দিয়েছি। ওর পেছনে নাকি কেউ আছে। তোর পেছনে কে আছে সেটা তো আমাদের জানতে হবে। মাথা ঠান্ডা, দেখছেন ওনারা। রুদ্র, তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর। ও জাস্ট একটা ভাড়া করা গুন্ডা, ওর পক্ষে এত বড় কাণ্ড ঘটানো সম্ভব নয়। একটা মেয়েকে বিয়ে করে বিক্রি করে দেওয়াটা কিন্তু সহজ কাজ নয় রুদ্র। এর পেছনে নিশ্চয়ই কোনো ক্ষমতাশালী লোকের হাত আছে। তুই বুঝতে পারছিস না আমি কি বলতে চাইছি? না, আমি বুঝতে পারছি না। বেশ, ওই তুমি বলো, ভদ্রভাবে জিজ্ঞেস করছি। রোহিত কত মারবো না। কি বলছিল তখন? কে আছে তোমার পেছনে? হ্যাঁ, আরে বলো না, চুপ করে দাঁড়িয়ে থেকে বলো কে আছে তোমার পেছনে। সর্বনাশ, এই খ্যাপা তো আবার মারধর শুরু করবে, তখন আবার ছেলেটা ভয় পেয়ে কিছু বলে না দেয়। আরে কি হলোটা কি? চুপ করে দাঁড়িয়ে থাকলে পার পেয়ে যাবে ভেবেছো? পার পেয়ে যাবে ভেবেছো তুমি? বলবে না, বলবে না? তুমি বারবার রুদ্ররূপ সান্যালের দিকে কেন তাকাচ্ছ? কি মনে হচ্ছে তোমাকে বাঁচিয়ে নেবে? আরে না না, তুই রুদ্ররূপ সান্যাল কখনো অপরাধীদের বাঁচাবে না, বুঝতে পেরেছো? কখনো না। ছেড়ে দে। যদি প্রাণে বাঁচতে চাও বলো কি আছে তোমার পেছনে। বলবে না, বলবে না তো? ছাড়, বলবে না তো? ছাড়। কি করছিস? কি এদিকে আয়। আরে কি করছিস তুই? নিজের সম্মানও রাখছিস না, আমার সম্মানও রাখছিস না। আমি ফুলকের জন্য আসিনি এখানে, আমি তোর জন্য এসেছি। তুই যে কাজটা করছিস সেটা আইনের মতো করবে, আমার বলা আছে। আমি আপনাকে বলেছি তো, আমি বলে দিয়েছি ওনাদের বলেছি অপরাধী যোগ্য শাস্তি পাবে। যদি এই ছেলেটির পিছনে কেউ থাকে, ও কনফেস করবে, তারা শাস্তি পাবে। আমি তোকে বলছি, আমি হাত জোর করছি, প্লিজ আইনকে নিজের হাতে তুলে নিস না। প্লিজ, আমি হাত জোর করছি। ও বলবে। এই যে রোহিত, ভদ্রভাবে জিজ্ঞেস করছি, বলে দাও কি আছে তোমার পেছনে। যদি প্রাণে বাঁচতে চাও এখনই বলো, না হলে এখানেই মারতে মারতে শেষ করে দেবো তোমাকে। কি বলছিস কি তুই? রোহিত, বলবে না? রোহিত, বলবে না তো? না স্যার, আপনি আর মারধর করবেন না, হিতে বিপরীত হবে এতে।
বাঁচিয়েছেন এটাই যথেষ্ট। আমার জন্য আপনি আর বিপদে পড়বেন না স্যার। মা, রানু, তোমরা সবাই বোঝাও না স্যারকে, উনি তো আমার জন্য অনেক কিছু করেছেন। আমার জন্য কারোর বিপদ হোক সেটা আমি সহ্য করতে পারবো না, সেটা আমি সহ্য করতে পারবো না। ঠিক বলছো তুমি? এটা আমার কথায় তো তোর হলো না। ঠিক বলছে? তুই একবার ওর কথাটা ভাবছিস না? কি ঝড় ওর উপর দিয়ে বয়ে যাচ্ছে, ওর মনের অবস্থাটা কি তুই ভাবছিস একবারও? আমি তো দায়িত্ব নিয়েছি, যারা দোষী তারা শাস্তি পাবে। তুই কেন বিশ্বাস করছিস না? তেমন কিছুই হয়নি, প্রেশারও ঠিক আছে। বোধহয় খুব উত্তেজিত হয়ে পড়েছিলেন, তাই বুকে ব্যথা করছিল। বুকের ব্যথা কমে গেছে তো সত্যেন? আপনি ঠিক বলেছেন মাস্টারমশাই। আর কতক্ষণই বা বুকে ব্যথা করবে সত্যেন কাকার? যে মানুষটা ফুলকির এত বড় ক্ষতি করতে যাচ্ছিল তার আবার বুকে ব্যথা, হৃদয়ই নেই। ভম্বদা, আর এসব কথা নয়। ডাক্তার বাবু, আমার বাবা ঠিক হয়ে গেছে তো? আর কিছু হবে না তো বাবার? সত্যি এমন মেয়ে আমি জীবনে দেখিনি। বাবা এত বড় ক্ষতি করতে যাচ্ছিল, জানে বাবা ওর জন্য পরোয়া করে না, তাও মেয়েটা বাবার জন্য বস্তা বয়, এত চিন্তা করে। অদ্ভুত মেয়ে তো, বড্ড বোকা। এভাবে কিভাবে পাবে জীবনে? সত্যেন, আগে উঠে পড়ো। উঠবো? হ্যাঁ উঠবে, উঠো, অনেক কথা আছে। এদিকে এসো ফুলকি, এদিকে। এবার আমি কটা কথা বলবো, খুব মন দিয়ে শুনবে। হ্যাঁ, আর তুমিও শুনো। মা, তোমার কি যেন নাম? সবিতা। আমার মায়ের নাম সবিতা। দেখো মা, ফুলকির ওপর দিয়ে তো একটা বড় ঝড় বয়ে গেছে। এখন তোমরা ভেবে বলো ওর সুরক্ষার দায়িত্ব তোমরা নিতে পারবে কিনা। দেখো, ফুলকি চায় না যে ওর বাবার বিরুদ্ধে কোন রকম পুলিশি তদন্ত হোক, তাই ওই পথে নাই বা গেলাম। কিরে ফুলকি, তাই তো? কিন্তু সত্যের একটা কথা মাথায় রেখো, ফুলকি কিন্তু একা নয়, ওর পাশে ওর জেঠুমনি আছে। হ্যাঁ মা, তুমি একটা কথা ভেবে বলো তো, ফুলকিকে তোমরা বাড়িতে রাখতে চাও? না 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 না, এ কি ঘরের মেয়ে ঘরে ছাড়া কোথায় থাকবে বলুন? না, আমি ফুলকিকে অশোকনগরে থাকতে দিতে পারবো না মাস্টার মশাই। আমি ফুলকির মাকে কথা দিয়ে এসেছি যে ওর সমস্ত দায়িত্ব আমার। পল্লব রায়চৌধুরী নিজের কথার খেলাপ করে না। বেশ, ঠিক আছে। এই সংসারের কর্ত্রী যখন চাইছেন না ফুলকিকে এ বাড়ির মেয়ে হিসেবে স্বীকার করতে, যখন তাকে অকারণে সন্দেহের চোখে দেখা হচ্ছে, তখন ফুলকি থাকবে না এই বাড়িতে। আর শুধু ফুলকি নয়, আমিও বেরিয়ে যাব ফুলকির সঙ্গে। পল্লব রায়চৌধুরী জীবনে কোনোদিন নিজের জন্য ভাবেনি, ভাববেও না। এই, তুই এখানে দাঁড়া, আমি আমার জিনিসপত্র নিয়ে আসছি। জেঠুমনি, 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 তুমি আমার জন্য কেন বেরোবে? জেঠুমনি। বদি, বদি গো। মানুষটা আমাকে কোনোদিনই বুঝলো না রে কাবেরী। কি ভেবে কথাটা বললাম, আর কি যে মেজ বউ, তুমিও খেপিয়ে তুললে তো মানুষটাকে। আমি কি বললাম দিদি? আমি তো আমার ছেলের হয়ে একটা কথাও বলিনি। তবে পরের মেয়ের সম্পর্কে আমাদের কারোর কোনো কথা বলা উচিত নয়।
জেঠুমনি দাঁড়াও, জেঠুমনি কি করছো? জেঠুমনি প্লিজ দাঁড়াও না জেঠুমনি। জেঠুমনি এইভাবে বাড়ি ছেড়ে চলে যাওয়াটা তো কোনো সমাধান নয়। তুমি জেঠিমনির সাথে কথা বলো, জেঠিমনিকে বোঝাও, কিন্তু মাথা ঠান্ডা রাখো জেঠুমনি। আমার মাথা ঠান্ডা আছে রোহিত, সেই জন্যই আমি বেরিয়ে যাচ্ছি। শোন, আমি ফুলকির মাকে না কথা দিয়েছি, আমি মেয়েটাকে যে কোনো অবস্থায় ছেড়ে দিতে পারবো না রে। মেয়েটার ওপর দিয়ে কত বড় বিপদ গেছে সেটা কেউ ভাবছে না। এখানকার আইন কানুনের অবস্থাটা কি? রুদ্ররূপের পক্ষে সমস্ত কিছু সামলানো সম্ভব নয়। সরে যা জেঠুমনি কি চল আমার চল। বৌদি, দাদার জেদ চেপে গেছে, দাদাকে আটকাও। মা, তুমি কিচ্ছু বলবে না? এটা কি হলো? এবার তো খেলাটা পুরো ঘুরে যাবে। দাদা একটু কি হলো? যেতে বলছি তো, চল। থাক। কোথাও যাওয়ার দরকার নেই। যা বলেছি ভুল বলেছি, অন্যায় হয়ে গেছে আমার। তোমার যা ইচ্ছে তুমি করো, আমি কিচ্ছু বলবো না। এই মেয়েটাকে আমি যা যা বলেছি সবটাই ভুলবশত বলেছি। থাক, ফুলকি এ বাড়িতেই থাক। জেঠুমনি, এটা কি করলে তুমি আমার জন্য? আমি তো তোমার কেউ হই না, তুমি তাও আমার জন্য বাড়ি ছেড়ে দেওয়ার কথা বললে। দিদি, বৌদি, তোমরা ফুলকিকে নিয়ে ঘরে যাও, জেঠুমনিকে একটু একা থাকতে দাও। জেঠুমনি তুমি বসবে, এসো। দাও ব্যাগগুলো, দাও আমায়, দাও ব্যাগটা দাও। আবার পল্লব রায়চৌধুরী আমার মুখের গ্রাস কেড়ে নিল। আর রোহিত রায়চৌধুরী পল্লব বাবুর হয়ে মেয়েটাকে বাঁচালো। বারবার এই একই ঘটনা ঘটবে। আমাকে যেভাবে হোক ফুলকিকে পেতেই হবে। এইবার জেদ চেপে যাচ্ছে। তুই রায়চৌধুরী বাড়িতেই থাকবি, আমার ভাইঝির পরিচয়। ওইমন্দি এদিকে এসো, দেখো ফুলকিকে নিয়ে এসেছি, দেখো। আজ থেকে ও এ বাড়িতেই থাকবে। হ্যাঁ রুদ্রদা, বলো। ঈশিতা, তুমি কোথায় গেলে বলো তো হঠাৎ করে? আমার না খুব খারাপ লাগছে, জানো তো। এরকম জেতা গেম আমরা হেরে গেলাম। জেঠুমনি ওভাবে রিয়াক্ট করবে, শেষে পুরো গেমটা যে বদলে দেবে, এটা আমি ভাবতেই পারিনি। ঈশিতা প্লিজ এর কথা থাক এখন। রুদ্ররূপ সান্যাল হারতে শেখেনি, গেম আমাদের জিততেই হবে ঈশিতা। আমি শুধু এখন যে প্রশ্নগুলো করছি সেগুলোর উত্তর দাও। রোহিত কোথায় আছে? বাড়িতে আছে না নেই? না, বেরিয়ে গেল তো। আর মনে হয় না রাতে বাড়ি ফিরবে, স্টোরেই থাকবে। ফাইন। মেয়েটা কোথায় আছে? ওকে নিয়ে এখন গেস্ট রুমে গেছে। ফুলকি এখন ফ্রেশ হচ্ছে। ঈশিতা, একটা না খুব বড় গেম প্ল্যান করেছি, তোমাকে বিশ্বাস করে বলছি, কিন্তু বুঝতে পেরেছো? কি বলো? ঈশিতা, আমি রোহিত রায়চৌধুরী আর ফুলকিকে একসাথে বদনাম করতে চাইছি, বুঝতে পেরেছো? মানে তাহলে যেটা হবে, মা ওই বাড়িতে কখনোই ফুলকিকে রাখবেন না। আর পল্লব রায়চৌধুরীর যে ভাবমূর্তি, তাতে ভালো করে কালি লেপে যাবে। মানে পার্টির স্বার্থে পল্লব রায়চৌধুরী ও ফুলকিকে ওই বাড়িতে রাখতে পারবেন না, বুঝতে পেরেছো?
শোনো, যেটা করতে হবে সেটা হচ্ছে আমি বুঝতে পেরেছো? ইজি এন্ড সিম্পল। বুঝতে পেরেছি, বাট তোমার মনে হয় এটা ওয়ার্ক করবে? করবে ঈশিতা, করবে। আমার মন কেমন একটা বলছে করবে। দেখো রোহিত তো এখন স্টোরে আছে, আমি তাহলে এক কাজ করছি, আমি স্টোরে যাচ্ছি, একটু পরে ফুলকির কাছে একটা ফোন যাবে, ফুলকি স্টোরেই যাবে। তুমি শুধু ফুলকি বাড়ি থেকে বেরোলে আমাকে একটু ইনফর্ম করে দিও। তুমি ধরে নাও তোমাকে আমি আরেকটা চান্স দিলাম, যদি এই কাজটা ঠিক করে এক্সিকিউট করতে পারো তাহলে তোমার ওই মহিলা সংগঠনের টপ লিডারশিপ ওটা হয়ে যাবে। আমি কথা দিলাম। আমিও কথা দিচ্ছি, আমি তোমার প্ল্যান সাকসেসফুল করার জন্য নিজের বেস্টটা দেব। এই তিওয়ারি। হ্যাঁ দাদা। হ্যাঁ তিওয়ারি, শোনো, ওকে তো কাজ দিতেও ভয় লাগে। তুমি না ফুলকিকে একটা ফোন করবে একটু পরে, বুঝতে পেরেছো? ফুলকিকে ফোন করবে, ফোন করে বলবে যে সুপার স্টোরে 3-4টে কার্টন মিসিং আছে, হ্যাঁ, ও যেন এসে স্টকটা বুঝিয়ে দিয়ে যায়। আর বাবা শোনা, তুমি কিন্তু তিওয়ারি হিসেবে ফোন করো না, বুঝতে পেরেছো? তুমি ফোন করবে রামরতন হিসেবে, ওইখানকার স্টোরের সিকিউরিটি গার্ড, দরওয়ান, বুঝতে পেরেছো? বাকি কখন কি করতে হবে সেটা আমি তোমাকে বলে দেবো। আমি মেসেজ করছি তোমাকে। ঠিক আছে দাদা, আপনার মেসেজ এলে আমি ফোন করবো। হ্যাঁ করে নেবো, এটা কেচিও না। হ্যাঁ কি তোমার শাড়িটা খাটে রাখলাম। হ্যাঁ এই পার্সটা এনেছিস? হ্যাঁ। ও ফুলকি, বলছি তোমার জন্য একটা পার্সও এনেছি, কেমন? আশা করছি তোমার ওটা কাজে লাগবে। আর কাল সকালে তুমি কাজে যোগ দিচ্ছ তো? এই ওর জামা কাপড় কিন্তু কাল সকালের মধ্যেই আমরা ব্যবস্থা করে দেবো। হ্যাঁ ওকে বলে দি, বলছি কাল সকালের মধ্যে তোমার জামা কাপড়ের ব্যবস্থা আমরা করে দেবো, কেমন? চিন্তা করো না। আর তোমার খাবারও রাখা আছে, খেয়ে নিও। আমরা এলাম। হ্যাঁ হ্যাঁ বৌদি, আমি স্নান করছি। দেখো আবার ঠান্ডা লাগিও না জানো। জানিস পারো, মা যে কেন ওই মেয়েটার নামে এতগুলো কথা বললো কে জানে। আমার না ফুলকিটার জন্য খুব মায়া হয় রে। আমারও হয়, খালি মনে হয় আমার যদি একটা বোন থাকতো এরকমই তো হতো, বল? এই পারো, আমাদের ভাইটার জীবনে যদি এই ফুলকির মতো এরকম একটা সহজ সাদাসিধে মেয়ে আসতো, কি ভালোই হতো না বল? ওর জীবনটাই বদলে যেত, একবার ভেবে দেখ। ওই একজন ছিল শালিনী, আমাদের রোহিতটার জীবনে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিল। এসব কথা বলে আর কি লাভ বলতো? পুরনো কথা না তোলাই ভালো। জানিস তো ভাই এখনো ভালোবাসে, আবার আঘাত পাবে। থাক চল। রুদ্রদা যে কি ফাঁদ পেতেছে কে জানে, কিছুই তো বুঝতে পারছি না। আপাতত শালিনীর শাড়িটা রেখে গেলাম, বাকিটা সময় বলবে। আমার কাজটুকু তো হয়ে গেছে, ব্যাস। এত ডিপ্রেসড সোল হলে আমি কি বলবো বলতো, এত হতাশা বোঝানো যায় না। আমি বলছি যে জাস্ট ফোন কর না একটা। অসুবিধা কোথায়? তুই তো ভালোবাসিস তো এখনো বউকে। কি কি হবে বলতো ফোন করলে? কি অসুবিধাটা কোথায়? তো শেষ কর শেষ কর শেষ কর, তো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। রাত হচ্ছে, তোর দিদি আবার। ভেবেচিন্তে দেখ, ভালো মনে হয় করবি। আমার মনে হয় শালিনীকে একটা ফোন করা উচিত।
বলতো, আড্ডা মারছি পুরোনো দিনের মতো। ফুলকি বেরিয়ে গেছে। ভাই আমাকে উঠতে হবে। তুই এখানেই থাকবি, আমি বুঝে গেছি। তোর যে অবস্থা যাওয়ার দরকার না, চিল কর, আমি বাড়িতে বলে দেবো, চাপ নেই, ঠিক আছে? শালির ব্যাপারটা মাথায় রাখিস, আর পারলে ফোন করে নে। কত ভালো দিন ছিল। হ্যাঁ, তোকে আর শালিনীকে একসাথে দেখলে লোকে বলতো লাভ বার্ডস, তো ভালো লাগ। যাকে আম সরি, ফালতু বাজে কথা বললাম। চারটে আমি বেরোই, রাত হয়েছে, ঠিক আছে? শিলকর এটা এখানে রেখে গেলাম, জোর করছি না, যদি মনে হয় মেরে দিয়েছি, ঠিক আছে? চল, দেখ টা, হ্যাঁ, বাই। রোহিত রায় চৌধুরী, এবার দেখো কি খেলা খেলে রুদ্র সেনাল। ফুলকি আর তোমাকে জড়িয়ে এমন রটনা রটবে যে তুমিই ফুলকিকে বের করে দেবে বাড়ি থেকে। আর তখন কে আশ্রয় দেবে এই অধম ছাড়া? মাথা ধরে আছে রে বাবা। বৌদি প্রচন্ড মাথা ধরে রয়েছে, কেন বুঝতে পারছি না। লেবু জলটা খাও। মাথা ধরার ওষুধটা এখানে রাখা রইল, খেয়ে নিও। ভাই, কাল রাতে স্টোরে কি হয়েছিল? মানে আমি বলছি যে এতগুলো দিন চলে গেছে মাঝখানে, যদি একবার যোগাযোগ করিস তাহলে ও হয়তো ফিরে আসতে চাইতে পারে। ফোন কর না একটা, তুই তো ভালোবাসিস তো এখনো বউকে। কাল রুদ্র এসেছিল, পুরোনো দিনের কথা বলছিল, সেই আগের মতো জোর করে আমায় ড্রিঙ্ক করালো, আর বারবার শালিনীর কথা বলছিল। তারপর কিছু মনে নেই, টোটাল ব্ল্যাক আউট। আমি বাড়ি এলাম কি করে? সেসব কথা আর নাই বা শুনলে লজ্জা পাবে। বাড়িতে কেউ কিছু জানে না। ওষুধটা খেয়ে নাও, আমি জানিয়ে আসছি। বৌদি, মা আবার কিছু? কাল আমার রুদ্রর কথা শোনাটা একদম ঠিক হয়নি। আমিও পুরোনো দিনের কথায় হারিয়ে গিয়ে হঠাৎ করে কোনো এমপ্লয়ি যদি দেখে ফেলতো তাহলে কি হতো বলতো? কি করে আর বলবো? ফুলকি তোমায় দেখেছে, তোমাকে বাঁচিয়ে দিয়েছে একরকম। নয়তো আজ সকালে সব কর্মচারীরা তোমায় বেহুশ অবস্থায় দেখে ফেলতো। কি দেখছো বৌদি? সরি, কাল তুমি গাড়ি পাঠিয়েছিলে না? তুমি জানলে কি করে বাই দ্য ওয়ে? বললাম না, সব কথা জানার দরকার নেই। না না মিস্টার কাঞ্জিলাল, এখন দুম করে দাম বাড়ালে কি করে হবে? না না, আপনার সাথে যে টাকার কথা হয়েছিল তার বেশি দেওয়া এখন পসিবল নয়। আরে সেটা তো আপনার আগে বলা উচিত ছিল, তাই না?
বাবাও তো ফোন ধরছে না, কাকে ফোন করি? ভম্বলদা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি এসে কথা বলছি। কি হলো? আরে এই ট্রাক অ্যাসোসিয়েশনের হেড জয়ন্ত কাঞ্জিলাল ফোন করেছে, বলছে ওরা নাকি রেট বাড়াচ্ছে। এখন ওরা যদি দাম বাড়ায় তাহলে আমাদের তো এখানকার জিনিসপত্রের দাম বাড়াতে হবে। 2 দিন হয়েছে স্টোরটা খুলেছে, এর মধ্যে যদি দাম বাড়াই তাহলে আমাদের বদনাম হবে না? তো তোর কি মনে হয় তোর কথা শুনে কাঞ্জিলাল দাম কমিয়ে দেবে? সব জায়গায় পার ট্রিপে দাম বাড়াচ্ছে। তো তো চেষ্টা করবো না? হ্যাঁ, সেরকম হলে আমাদের আশেপাশে যারা আছে, মানে যাদের কাছে নিয়মিত মালপত্র আসে, তাদেরকে সঙ্গে নিতে হবে। তা ঠিক। ভম্বলদাও তো ফোনটা ধরছে না, আরেকবার করে দেখি। স্যার, কি চাই? বলছি আমি অশোকনগর যেতে চাই। আবার কেন? জেঠিমণিকে বলো, আমাদের বলছো কেন? কখন যাবে? এক্ষুনি না, মানে আমার তো ডিউটি প্রায় শেষই হয়ে এসেছে, তাই আর কি বলছি। হঠাৎ অশোকনগর কেন? মা ফোন ধরছে না, বাবাকে ফোনে পেলাম না, ভম্বল দাদাদের ফোন করলাম, ওরাও ধরলো না। মাকে একবার দেখেই চলে আসবো স্যার। বুঝো কাণ্ড। রোহিত, একদম এসবে জড়ালে হবে না, পুরো কেসটা আমরা খেয়ে যাবো। ওই গুন্ডাগুলোর নজর কিন্তু এই মেয়েটার উপর আছে এখন। ইউর রাইট তমাল। এক কাজ কর, দেখ আমাকে তো আজকে কাঞ্জিলালের সাথে মিটিংটা করতেই হবে। আজ বরং তুই ওকে নিয়ে অশোকনগরে চলে যা। না না স্যার, এক সেকেন্ড, আমি কথা বলছি তো। কথা বলছি তো নাকি? দেখ তুই ওকে নিয়ে যা, ওকে একা ছাড়িস না, নাহলে জেঠুমনি খুব চিন্তা করবে। স্যার আমি একা চলে যেতে পারবো, আমার কিচ্ছু হবে না, পুলিশ তো দেখছে ব্যাপারটা। বেশি কথা বলো না ফুলকি, ওই ছেলেগুলো, ওদের নেটওয়ার্ক যে ঠিক কতটা বড় সেটা তো আমরা কেউ জানি না। এটুকু করে দে ভাই। গাড়ি নিয়ে যা, সব মিলিয়ে ঘন্টা 2-এর বেশি লাগার কথা না। ওকে ওকে। আর এই যে তুমি বেশি দেরি করো না। স্যার আমি একা একা যেতে পারবো স্যার, আর তাছাড়া তো আপনারও কাজ আছে। আর যে গুন্ডাগুলোর ব্যাপারে আপনারা ভয় পাচ্ছেন তারা তখন জেলে আছে। আমি আসি স্যার, কেউ টের পাওয়ার আগে আমি ফিরে আসবো। এই ফুলকি, এই এ তো আমার ছবি, স্যারের সঙ্গে। কে তুললো এই ছবি? কিভাবে বা তুললো? এরকম কি কিছু ঘটেছিল ফুলকি? সত্যি কথা বল। ছবিটা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে ফুলকি, লোকজনেরা হাসছে, আর অশোকনগরে তো আমাদেরই বেরোনো মুশকিল হয়ে গেছে। সকলে ধরে ধরে জিজ্ঞাসা করছে। কি জিজ্ঞাসা করছে? এটাই যে রোহিত স্যারের সঙ্গে তোর কি সম্পর্ক, আর সুপার স্টোরে চাকরি করতে গেলে তুই এসব করিস কিনা। সকলে বলছে তুই নাকি বড় বাড়ির বউ হবার জন্য ব্যবস্থা করছিস। এই ছবিটা তোলার মতো কি পরিস্থিতি হয়েছিল রে? তুমি এসেছো। কি হয়েছে স্যার? স্যার স্যার উঠুন, স্যার শুনতে পাচ্ছেন? স্যার স্যার। রানো বলো, শোন কি আবার তুই হঠাৎ এখানে? শোন ফুলকি, তোর জন্য আমাদের অনেক কথা শুনতে হচ্ছে। এখন যদি তোকে আমাদের সাথে দেখে কি কাণ্ড হবে জানিস? ভম্বলদা এইভাবে কেন কথা বলছো? কারণ সে বোঝার পরিস্থিতি তুই হারিয়ে ফেলেছিস ফুলকি। মাস্টার মশাই আর তোর স্টোরের মালিক 2 দিন আগে তোকে বাঁচিয়েছিল। আরে আমরা তো তাদের দেবতার আসলে বসিয়েছিলাম রে ফুলকি, কিন্তু বুঝতে পারিনি এত বড় একটা ফাঁদ পেতেছিল, আর তুই সে ফাঁদে পা দিলি। তুই ধর তোর ব্যাগ, গাছতলা পড়েছিল, নান্টু দেখতে বেরিয়ে এসে দিয়েছে।
সেও কম কষ্ট পায়নি ফুলকি। তোকে এইভাবে দেখবো কোনোদিন স্বপ্নেও ভাবিনি। এখন লোকজন আমাদের ধরে নোংরা নোংরা কথা বলছে। জায়গা দে, জায়গা দে। বড় লোকদের মাঝে পড়ে তুই যেভাবে বদলে যাবি ফুলকি, এটা কোনোদিনও ভাবিনি। ভম্বলদা, তুমি এভাবে কেন কথা বলছো? তুমি বিশ্বাস করো এই কাজ আমি করেছি? স্যার অসুস্থ হয়ে পড়েছিলেন, জ্ঞান হারিয়েছিলেন, উনি নিজের মধ্যে ছিলেন না ভম্বলদা। তারপর আমার ঘাড়ে পড়ে গিয়েছিলেন। ব্যাপারটা তো সোজা নয় ফুলকি। জ্ঞান হারালেন, পড়ে গেলেন, সব মানা যায়, কিন্তু ছবিটা চারিদিকে ছড়ালো কি করে? কে বা ছবিটা তুললো? আর আপনারা ন্যাকা সাচ্ছেন। এই ছবিটার মানে কি রোহিত রায়চৌধুরী? এই ছবিটা ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। কি প্রেস কেন এখানে? বুঝলো শানু, প্রেস কেন? প্রেস কি করছে কেন? দেখছি দেখছি। আরে আপনারা কি করছেন বলুন তো? প্লিজ প্লিজ এদিকে। বলছি গোটা দুনিয়া তো জেনে গেল, কাকে আটকাবে? বুঝতে পারছি না, কিন্তু সেটা তো মাস্টারমশাইকে বোঝানো যাবে না। আমি বুঝতে পারছি ছবিটা কি করে বেরোলো বলতে। আমি সকাল থেকে এত ব্যস্ত, আমি বুঝতেও পারিনি। দেখুন, এই মেয়েটির নাম ফুলকি। একে নাকি পল্লব বাবু, ওনার ভাইপো আর ওনার পরিবাররা মিলে নাকি উদ্ধার করেছিলেন। মেয়েটিকে নাকি বিক্রি করে দেওয়া হচ্ছিল। কিসের জন্য নিয়ে আসা হয়েছে ওকে এখানে? দেখুন মেয়েটির চোখ মুখ দেখুন, ভয় বিস্ফারিত। কি করা হচ্ছিল এখানে ফুলকির সঙ্গে? সরল নিরীহ মেয়েকে আশ্রয় দেবে বলে এখানে নিয়ে এসে তার উপরে কাদা ছেটাচ্ছ। এসব করে রোজগার করছো নাকি? পল্লব বাবু কি এখন এই নোংরা ব্যবসায় নেমেছে? ক্ষমতায় আছে বলে যা ইচ্ছে তাই করবে নাকি? গরিবের ঘরে মেয়েকে নিয়ে ছেলে খেলা হচ্ছে। স্যার স্যার, আমার আপনার কাছে একটা প্রশ্ন করার ছিল। এই প্রশ্ন রাখ। সব কি বলছে? কি ছবি এগুলো? রোহিতের অবস্থা দেখতে পাচ্ছিস? তুই আমাকে শোন, আমাকে শোন এখানে। যাবি না, একদম যাবি না। তাই যা, চুপ করে। আমি আজ এর একটা বিয়ে করব। ভালো মানুষটাকে বিপদে ফেলো না মা কালী। আমার জন্য যেন স্যার, জেঠুমনি এদের কোনো বিপদ না হয়। দেখো তুমি। স্যার, আমরা একটা সঠিক উত্তরের জন্য কিন্তু অপেক্ষা করছি। মাস্টারমশাই, আপনি তো এই এলাকার একজন সম্মানীয় ব্যক্তি, তাহলে আপনিই বলুন রোহিত স্যার আর ফুলকির মধ্যে কি কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, মানে মালিক আর কর্মচারী, এটা ছাড়া আর কোনো সম্পর্ক আছে কি? না মানে মেয়েটার কথা তো ভাবতে হবে। হ্যাঁ, যদি কোনো সম্পর্ক না থেকে থাকে
তাহলে এইরকম ছবি তো মানে সর্বনাশে কাণ্ড। হ্যাঁ, সর্বনাশে কাণ্ড। যাক, এবার গিয়ে ঝামেলাটা নিজের হাতে নিজেকে মেটাতে হবে। মাস্টার মশাই তো আর এটা বলতে পারবে না যে রোহিত ফুলকির সম্পর্ক আছে। এই যাত্রায় ফুলকি আমার। আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে চাই। রোহিত আর ফুলকির বিয়ে হওয়ার কথা। আমি জানতাম ওদের সম্পর্ক আছে, ওদের বিয়ে ঠিকও হয়েছে, তার মাঝখানে এই বিশ্রী কাণ্ডটা ঘটে গেল। জেঠুমণি, এটা কি বললেন মাস্টার মশাই? কি করে বললেন? হঠাৎ করে সম্পর্ক হয়ে গেল নাকি দুজনের? এই তো ফুলকির বাবা এখানে দাঁড়িয়ে আছেন, উনিও তো কিছু বলছেন না। এই যে মশাই, ও সত্যেন বাবু, কিছু বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও বাবা, এখানে তো বড় ব্যাপার দেখছি। ফুলকির সঙ্গে রোহিত বাবুর সম্পর্ক? না না না, এখানে এখন কোনো কথা বলা যাবে না। এটা সত্যি হলে ভালো টাকা রোজগার করা যাবে। কি হলো কি বলুন কিছু মিডিয়ার সামনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যামেরার সামনে। আমার মেয়ে না আমাকে কিছু বলেনি, চেপে গেছে, লজ্জা পেয়েছে আর কি। হাজার হোক বাপ তো। বাবা তুমি চলো। আর জেঠুমণি তুমি এসব কি বলছো? তুই আমার সঙ্গে এদিকে শোন, শোন শোন। তোর জেঠুমনির উপর তোর ভরসা আছে? আচ্ছা তো, চুপ করে থাক, আমি যা বলছি সেটাই শুনবি। নইলে রোহিত আর তোর অনেক বড় বিপদ হবে। একদম চুপ করে থাকবি, কোনো কথা বলবি না। আসলে বিষয়টা হচ্ছে এটা গোপন রাখা ছিল। হ্যাঁ, আজকে কথায় কথায়, যাই হোক, জানো এদের সবাইকে বলে দে প্রত্যেকে নিমন্ত্রণ পেয়ে যাবেন। হ্যাঁ, এখন আপাতত আসুন। এটা আপনাদের কারোর বিশ্বাস হয় না স্যার? মাস্টারমশাই, পারবেন পারবেন এক্ষুনি এখানেই দুজনের বিয়ে দিয়ে দিতে? পারবেন? মনে তো হয় না। শুনুন পল্লব বাবু, জনগণকে ধোঁকা দেওয়ার আর কোনো সুযোগ আমরা আপনাকে দেব না। অজয়, পল্লব রায় চৌধুরী চিরকাল জনগণের সেবা করে এসেছে। পূর্ব মেদিনীপুরের প্রতিটি মানুষ, সে নবাবগঞ্জ হোক, অশোকনগর হোক, ভগবানপুর হোক, খেজুরি হোক, বাসুদেবপুর হোক, প্রত্যেকে জানে পল্লব রায় চৌধুরী কাউকে ঠকায় না।
আমি যখন বলেছি বিয়ে হবে তখন বিয়ে হবে। আর সেটা এখনই হবে। রোহিত, রুদ্র তোকে ডাকছি, তারা আমি যাচ্ছি। মাস্টারমশাই, মাস্টারমশাই, আরে সরুন না মাস্টারমশাই, প্লিজ আপনি একবার এদিকে আসুন, একবার আসুন প্লিজ, প্লিজ। পরামর্শ করে নিন কিভাবে শাক দিয়ে মাছ ঢাকবেন, ভাবুন। যা যা বলেছেন সবটাই তো মন গড়া। মাস্টারমশাই ওদের কথা ছাড়ুন প্লিজ। মাস্টারমশাই, মাস্টার এই ছবিতেই বোঝা যাচ্ছে ওই মেয়েটার উপর জোর জবরদস্তি করা হয়েছে। তোমাদের মধ্যে কোনো বিশেষ কোনো সম্পর্ক নেই, তাই না? নাকি আছে কোনো সম্পর্ক? আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে চাই, রোহিত আর ফুলকির বিয়ে হওয়ার কথা, ওদের বিয়ে ঠিকও হয়েছে। এসব কি? হঠাৎ করে কাউকে কিছু বলা নেই, কওয়া নেই, এভাবে হয় নাকি? অরুণা, দেখো অরুণা, তোমার বিনা অনুমতিতে আমি তোমার ছেলের বিয়ে দিয়েছি। হ্যাঁ, তুমি চাইলে আপত্তি করতেই পারো, কিন্তু বিশ্বাস করো সেই মুহূর্তে এর থেকে ভালো সলিউশন আমার হাতে কিছু ছিল না। দাদা, আপনি আমাকে এত কৈফিয়ত কেন দিচ্ছেন দাদা? আমি জানি রোহিতের ভালো আপনার চেয়ে বেশি আর কেউ চাইতে পারে না। দাদা, আপনি বিচক্ষণ মানুষ, আপনি যা ঠিক মনে করেছেন তাই করেছেন। আমি তো আপনাকে গুরু বলে জানি, বলুন, আপনার কোনো সিদ্ধান্তেই আমার অন্তত কোনো আপত্তি নেই। কিন্তু বাড়ির অন্যদেরও তো এই বিষয়ে কোনো মতামত থাকতে পারে দাদা, তাই না? সেই মতামতের কোনো গুরুত্ব আছে নাকি তোমার মাস্টারমশাইয়ের কাছে? ওই বাদানুবাদ তো চলতেই থাকবে, সেসব নিয়ে আমরা পরে কথা বলবো। আপাতত বাড়ির দরজায় লক্ষ্মী দাঁড়িয়ে আছে, তাকে বরণ করো। রায়চৌধুরী পরিবারের ঐতিহ্য তো এটা। বরণ? শোনো মাস্টারমশাই, আমার যদি ক্ষমতা থাকতো, বরণ করা তো দূরে থাক, ওকে এক্ষুনি দরজা দিয়ে বার করে দিতাম। কিন্তু তাতে তো আবার তোমার মুখ ছোট হবে, তাই এই মুহূর্তে সেটা আমি করব না। যেদিন এই মেয়ে রায়চৌধুরী পরিবারের রথ টেনে বার করেছিল, আমি সেদিনই বুঝেছিলাম যে এই মেয়ে পরিবারে কোনো সর্বনাশ ঘটাতে এসেছে। আর তুমি খুব ভালো মানুষই দেখিয়ে আমার বিরুদ্ধে চলে গেলে। আবার নাকি ওকে বরণ করতে হবে। জেঠুমণি, আমি একবার মায়ের কাছে যেতে পারি না? জানি রে মা, জানি তোর মনে খুব লাগছে তো, জানি। চিন্তা করিস না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কাবেরী, 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 যাও যাও তো, যাও গিয়ে বরণ ডালাটা নিয়ে এসো, যাও যাও, ওকে বল।
বরণডালা? আমি বরণ করব? হ্যাঁ। ফুলকি, বলছি তুমি ছবিতে যে শাড়িটা পরেছিলে ওই শাড়িটাই আগের দিন আমি তোমায় ছেড়ে ফেলতে বললাম না? তার মানে ভাই যেদিন নিজের মধ্যে ছিল না সেই দিনই কোনোভাবে ওই ছবিটা তোলা হয়েছিল। আর আর নিশ্চয়ই ভাই সেই অবস্থাতেই তোমায় ধরেছিল, কি তাই তো? আসলে আমি না সেই রাতে কি ঘটেছিল সেটা ভাইকে জিজ্ঞেস করেছিলাম। ভাইয়ের কিছু মনে নেই, তাই আমি তোমাকে। বৌদি, আমি তো সেই জন্যই স্টোরে গিয়েছিলাম। ওখানে তো আমি আর স্যার ছাড়া কেউ ছিল না। রোহিত, জেঠুমনি কিন্তু 10 দিক চিন্তা না করে এত বড় একটা সিদ্ধান্ত নেবেন না, তুই বুঝতে পারছিস তো? রোহিত, আমি জানি তোর মনে অনেকগুলো প্রশ্ন গিজগিজ করছে, তাই না? আচ্ছা রোহিত, তুই বল, আরো একটা মিথ্যে অপবাদ তুই সহ্য করতে পারবি তো? মানসিকভাবে তুই কিন্তু এখনো পুরনো আতঙ্ক থেকে বেরোতে পারিস না। রোহিত, আমি যদি বিয়ের কথাটা না বলতাম তাহলে তুই বা কি করতিস আর ফুলকিরি বা কি হতো? বেচারা তো আর আমাদের স্টোরে কাজও করতে পারতো না, ওর বিয়ে থাও হয়তো হতো না। যেখানে যেত লোকে ওকে কুদৃষ্টি দিয়ে দেখত। জানিসই তো বাবা, আমাদের সমাজে সবার আগে লোকে মেয়েদের দোষ দেয়, তাই না? আচ্ছা আচ্ছা দাদা, এই ছবিটা কোথা থেকে এলো আর কেই বা তুললো এই ছবিটা? মানে এই যে পরিস্থিতিটা, এটা তৈরি হলো কি করে? কে ছবিটা তুললো, কোন পরিস্থিতিতে, কিভাবে ছবিটা চারদিকে ছড়িয়ে পড়লো, এসব পরে খুঁজে বার করা যাবে। কিন্তু রোহিত, পরিস্থিতি এখন খুব গরম হয়ে আছে বাবা। পরিস্থিতি খুব গরম হয়ে আছে রে। দেখ বাবা, যেটা সবার সামনে ঘটেছে সেটাকে কিন্তু অস্বীকার করিস না। ফুলকির বাড়িতেও কথা বলতে হবে। বিরাট একটা সিদ্ধান্ত নিয়েছি আমি। হ্যাঁ, ইচ্ছে করে নিইনি, পরিস্থিতির চাপে খানিকটা বাধ্য হই। কিন্তু আমার মন বলছে রোহিত, তুই দেখিস ঈশ্বর যা করেন ভালোর জন্য করেন। তোর মা আর আমি অনেকদিন ধরেই বলা বলি করছিলাম, তোর এবার নতুন করে জীবনটা শুরু করা দরকার। ফুলকির মতো একটা সরল সাদাসিধে মেয়েকে পাশে নিয়ে তুই জীবনটাকে নতুন করে আবার শুরু কর বাবা, সেটা অনেকটা ভালো হবে। আমি পারবো না জেঠুমনি, আমি পারবো না, আমি পারবো না, এটা সম্ভব নয়। আমি আজও শালিনীকেই ভালোবাসি। ও শালিনী ছাড়া আর কাউকে আমি আমার জীবনে জায়গা দেব না জেঠুমনি।
শালিনী ছাড়া আর কাউকে আমি আমার জীবনে জায়গা দিতে পারবো না জেঠুমনি। দেখো, ফুলকিকে হঠাৎ করে আমার জীবনের সঙ্গে এভাবে জড়িয়ে পড়তে হলো, কিন্তু ও তো আমার অতীতটা জানে না জেঠুমনি। আমি যে আজও শালিনীকেই ভালোবাসি, এটা তো ফুলকি জানে না। তাহলে তো ফুলকিকেও ঠকানো হচ্ছে জেঠুমনি। এটা তো ঠিক হচ্ছে না। ওর তো এটা জানা উচিত। আমি জানাবো ওকে, আমাকে জানাতে হবে। আমাকে বুঝিয়ে বলতে হবে ওকে যে যেটা হচ্ছে সেটা আমার মনে হয় তোমার নিজের উদ্যোগ নিয়ে একটু খোঁজ করা উচিত। কে ছবিটা তুললো, কে ছবিটা চারদিকে ছড়ালো, এগুলো খোঁজ খবর তোমার করা উচিত। পুলিশের সঙ্গে যোগাযোগ করো। আমার তো মনে হচ্ছে আমাদের বিরোধী পক্ষ মানে শঙ্কর বাবুরাই আমাদের উপকূল পার্টিকে বদনাম করার জন্য এসব করেছেন। না সে ঠিক আছে মাস্টারমশাই, আমি দেখে নিচ্ছি, কিন্তু আমার কি ধারণা জানেন তো, শঙ্কর বাবু এত কাছাকাছি করবেন না। সামনে বাই ইলেকশন আছে, আমি সবটাই মানছি, কিন্তু থ্যাংক ইউ। কিন্তু হাজরাবাবুরা এটাও জানেন যে প্রথম সন্দেহটা ওদের উপরই হবে, কাজে ওরা এটা বোধহয় করবেন না। কি কাকুমণি, তোমার কি মনে হয়? কিন্তু রুদ্র, আমি অন্য কথা ভাবছিলাম। কি? ফুলকিকে বিয়ে করে যারা কার হাতে নাকি তুলে দিতে চেয়েছিল, এটা তাদের কাজ নয় তো? না মানে ওদের বাড়া ভাতে ছাই পড়লো, ফুলকি আর রোহিতের উপর তো ওদের রাগ হওয়া স্বাভাবিক, এমনকি দাদার উপরও। পারদি বলছি, শোন আমি একটু কফি করবো, আমি যাচ্ছি। কেউ খাবে? রুদ্রদা কফি খাবে? কফি না ভাই, আমি চায়েরই দলে, বুঝতে পেরেছো? ওই জনগণের সাথে তাল মিলিয়ে চলতে গেলে চাটাই বেটার। তুমি প্র্যাকটিস করো, উপকূল পার্টির লোক তো তুমি। কি মাস্টারমশাই ঠিক বললাম তো? চা কফি খাওয়ার ওপর জনগণের ভালোবাসা নির্ভর করে না রুদ্র। কে তাদের জন্য কতটা করলো, কি করলো, মন থেকে করলো কিনা সেটাই জরুরি। তবে বাবা তোমার জামাই বলে সেসব দিনকাল কিন্তু এখন আর নেই। এখন ইমেজ তৈরি করতে হয়, বাইরে চাকচিক করলে। আরে দূর বাবা, কোথা থেকে আলোচনা কোথায় নিয়ে চলে গেল, সেরকম কোনো ব্যাপারই না। ভালো একটা আড্ডা মারছিলাম, চপ কোথা থেকে এলো হঠাৎ এত? চপ? আরে চপ কে আনলো? আসলে ফুলকির খিদে পেয়েছিল, তাই ধানু আর পিয়ালিকে নিয়ে এলো চপটা। রুদ্রদা চপ খাও? হ্যাঁ খাবো তো চপ, নিশ্চয়ই। বুঝতে পারছি, ভেতরটা তো একেবারে জ্বলে যাচ্ছে। হ্যাঁ রুদ্র, খাও খাও খাও। শোনো, আমরা মেদিনীপুরের লোক, বুঝেছো? মেদিনীপুরের লোক চপ মুড়ি দিয়ে টিফিন করে, এটা সারা বিশ্ব জানে। খাও, ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা পারমিতা, মুড়ি কই মা? আনছি, ভুলে গেছিলাম একদম। বাবা তখন থেকে তো একটা কথা আমরা সবাই এড়িয়েই যাচ্ছি। ফুলকি মানে ফুলকির কি হবে বলো তো এখন? দেখো ভাইটা তো এই বিয়েটা মন থেকে মেনে নিতে পারবে না। আচ্ছা তুমি বলো না, ও কি কখনো মেনে নিতে পারবে? ওই তো ভাই। রোহিত, কোথায় যাচ্ছিস? স্টোরে যাচ্ছি জেঠুমনি। সব তো এলোমেলো হয়ে আছে, ঠিক করে সাজাতে হবে।
আসুন জেঠুমণি। কারা এসছে দেখো। মা, মা এদিকে এসো। আসুন আসুন, দাঁড়িয়েছেন কেন? আসুন, ভেতরে আসুন। বৌদি, ফুলকিকে ডাকো, বলো ওর মা এসেছে। এই তো ফুলকি মায়ের সঙ্গে দেখা করবে, কথা বলবে, তার জন্য অস্থির হচ্ছিলে না? এবারে বলো কথা। পারমিতা, চলো আমরা যাই, ওদিকটা দেখি। এসো। হ্যারি ফুলকি, রোহিত স্যার কি বললেন তোকে? না মানে হঠাৎ করে বিয়ে হয়ে গেল, এই বিয়েটা মেনে নিয়েছেন? আচ্ছা ফুলকি, সত্যি করে বলতো ফুলকি, কি হলো হঠাৎ করে? আমরা তো কিছুই বুঝতে পারছি না কি হয়ে গেল। অবশ্য ভালোই হয়েছে জানিস তো ফুলকি, এত বড় বাড়িতে বিয়ে হয়েছে। আবার দেখলাম পরিবারে কেউ কেউ তোকে ভালোবাসে। আমি বলছি শোন, তোর কোনো অসুবিধা হবে না। ফুলকি, কি হলো? এত চুপ করে আছিস কেন মা? একটু আগে বললি অনেক কথা বলার আছে, কি বলবি বল। তুমি প্লিজ তোমার আর আমার এই বিয়েটাকে সিরিয়াসলি নিও না। আসলে মনে হচ্ছে তোমাদের অনেকদিন পর দেখছি, কিন্তু তা তো নয়। কিন্তু কেন জানি মনে হচ্ছে অনেক দূরের কোথাও চলে এসেছি। ফুলকি শোন মা, সবকিছু তো আমাদের হাতে থাকে না। মা কালী যা করেন সেটা মেনে নিতে হয়। হয়তো মায়ের এমন ইচ্ছে ছিল, না হলে দেখ না, তুই অশোকনগরে থাকতিস, সেখানে বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার দিতিস, সেখান থেকে তুই টাকা ফেরত দিতে নবাবগঞ্জে এলি, আর তারপরে এই সমস্ত কিছু ঘটে গেল। তোর জীবনটা কেমন আস্তে আস্তে পাল্টে গেল, তাই না মা? টাকাটা দিতে এসেছিলাম, আমি টিভি থেকে পুরস্কারের টাকাটা পেয়ে গেছি, তাই এই টাকাটার আর দরকার নেই। ধন্যবাদ। হ্যালো কাকিমা, আমারও তাই মনে হয়। এখন মনে হচ্ছে যা হয়েছে মায়ের ইচ্ছেতেই হয়েছে। তোর খুব মন খারাপ করছে তাই না? আরে বাবা, তুই রোহিত স্যারের মতো বর পেয়েছিস, সব খারাপ লাগা ভুলে যাবি, দেখিস। সত্যি অশোকনগরে সবাই ভাবছে ফুলকির কি ভাগ্য। জানিস ফুলকি, সকালবেলা যারা নোংরা নোংরা কথা বলছিল না, সন্ধ্যেবেলায় তারা কেমন যেন পাল্টে গেছে। ফুলকি শোন মা, এই জন্ম, মৃত্যু, বিয়ে এ কারো হাতে নয়। মা যখন তোকে এই সুযোগটা দিয়েছেন, এই বাড়ির বউ হতে পেরেছিস, তখন চেষ্টা কর সকলের মন জয় করতে। তুই তো একটু ছেলে মানুষ, কিন্তু পরিস্থিতি তোকে দুম করে বড় করে দিয়েছে। জানিস মা, আমি না মা কালীর কাছে খুব প্রার্থনা করতাম, মা যেন আমার ফুলকিকে খুব ভালো রাখে,
খুব সুখে রাখে। মা আমার সেই কথা শুনেছে। হ্যাঁ শোন ফুলকি, তোর মাথায় এই যে সিঁদুরটা, এর কিন্তু অন্যরকম মূল্য মা, ভুলে যাস না কিন্তু। পরিস্থিতির চাপে পড়ে আমি তোমাকে সিঁদুরটা পরিয়ে ফেলেছি, ব্যাস ওইটুকুই। মানে সিনেমায় সিরিয়ালে যেরকম ভয়ে ওই রকম। তো আমি তোমায় শুধু এটুকুই বলতে চাই, তুমি কিন্তু প্লিজ এই বিয়েটাকে সত্যি ভেবে বসো না। তাহলে মাস্টারমশাই সব কথা তো হয়ে গেল, বিয়ের দিনক্ষণ ঠিক করে আমাকে জানাবেন। হ্যাঁ আসলে বুঝতেই তো পাচ্ছেন এমন ভাবে বিয়েটা হয়ে গেল যে সামাজিকভাবে আবার বিয়ে দেওয়াটা খুব জরুরি। সারা পূর্ব মেদিনীপুরের লোক ভালো করে জানুক, দেখুক আমার মেয়ে এই রায়চৌধুরী বাড়ির বৌমা। মা, বাবাকে বিয়ের ব্যাপারে কথা বলতে বারণ করো। জেঠুমনি তো দেখছে সবটা, বাবা এমন এমন কাণ্ড করে না, এমন ভাবে স্যারকে দোকানে বললো কথাগুলো কি জেঠুমনি বিয়েটা দিতে বাধ্য হলো। শুনছো? দেখো, তোমার মেয়ের মাথার উপর যখন মাস্টার মশাইয়ের মতো মানুষের হাত আছে, তখন তার সঙ্গে কোনো অবিচার হবে না। মাস্টার মশাই, আমরা এবার যাব। আপনি তো ফুলকির দায়িত্ব নিয়েছেন, আপনি যা ভালো বোঝেন করবেন। ফুলকিকে নিয়ে আপনি ভাবনা চিন্তা করবেন আমি জানি। দেখো মা, ফুলকি আমার মেয়ের মতো, তুমি ওকে নিয়ে তো ভেবো না। বেশ বেশ বেশ, তাহলে তো আর কোনো কথাই নেই। হ্যাঁ মাস্টারমশাই, আপনারা তাহলে সবকিছু ঠিকঠাক করে জানান। হ্যাঁ ব্যাপারটা কি জানেন তো, ওই বিরোধী দলের নেতা হাজরা মশাই, অজয়বাবু ওরা সব জিজ্ঞাসা করছিলেন কি ব্যাপার সত্যেনবাবু, সামাজিক বিয়েটা কবে হচ্ছে, আদৌ হচ্ছে কিনা, ওইসব আর কি। তাই ছুটে চলে এলাম। আর আমার ফুলকি মাটাকে একটু চোখের দেখা দেখে গেলাম। ও ফুলকি মা রে, মা শ্বশুর বাড়িতে ভালো থাকিস মা, হ্যাঁ সুস্থ থাকি। ফুলকির মা চলো চলো চলো, আমাদের এবার যেতে হবে, চলো। এই ভোমল, শোন শোন, এতটা রাস্তা যাবো, একটা অটো টোটো কিছু একটা দেখ না পাস কিনা, দেখ না। হ্যাঁ অবশ্য বেশি দিন আমাদের এভাবে চলাফেরা করতে হবে না, বুঝলে ফুলকির মা। একবার সামাজিক বিয়েটা হয়ে যেতে দাও না, দেখবে জামাই একেবারে নিজের গাড়ি করে আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে এসেছে। কি হচ্ছেটা কি? হ্যাঁ চুপ করো না। ও বাবা ভম্বল, তুই একটু বাইরে গিয়ে দেখ না কিছু পাস কিনা। দেখছি। হ্যাঁ ফুলকি আসি রে। হ্যাঁ চল চল তোরা। মাস্টার মশাই, দিদি আপনাদের হাতে মেয়েটাকে একটু দেখবেন। বেশ বস বস। করুণা দাদা, তুমিও থাকো। বল, তোর কি প্রশ্ন আছে বল আমার। আমি তো মাস্টারমশাই, আমি তোর সমস্ত প্রশ্নের উত্তর দেবো, বল। দেখো জেঠুমনি, আমি তো দিব্যি ছিলাম, বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার দিচ্ছিলাম, মোট বই টাকা রোজগার করছিলাম, তুমি স্টোরের কাজটা আমায় পাইয়ে দিলে, মায়ের চিকিৎসার একটা ব্যবস্থা হলো। কিন্তু মাঝখান থেকে মা কালী সব গুলিয়ে দিল। কি গুলিয়ে দিল? আরে বাবা, কোথা থেকে মাথায় সিঁদুর পরিয়ে দিল। খ্যাপা স্যার বললেন এটা সিনেমা সিরিয়ালের মতো বিয়ে, আসল বিয়ে নয়। উনি কোনোদিনও এই বিয়েটা মেনে নেবেন না। কি রোহিত সোজাসুজি তোমাকে এই কথাটা বলে দিল? শোনো ফুলকি,
এর আগেও রোহিতের জীবনে অনেক দুর্ঘটনা ঘটেছে, এমনকি এর আগে ওর একটা বিয়ে। মাস্টার দিদিমণি, আমাকে সব স্যার বলেছেন গো। ওই শালিনী না কি নাম স্যারের বইয়ের, নিজে থেকেই ছেড়ে চলে গেছে, সব বলেছে আমায় স্যার। কিন্তু আমি তো ওইসব নিয়ে ভাবছিই না। আমি ভাবছি সিঁদুরটা কি আমার পড়া উচিত না পড়া উচিত না। মানে দাদা, রোহিত ওকে কি বুঝিয়েছে জিজ্ঞাসা করুন তো। আরে খ্যাপাসে তো ঠিকই বলেছে, তুম করে কি বিয়ে হয়ে যায় নাকি। কিন্তু মা বলল মা কালীর ইচ্ছে নাকি বিয়ে হয়েছে, বৌদি বলল সিঁদুরের অন্য মূল্য। কিন্তু এত বড় বড় কথা না আমার মাথায় ঢুকলো না। আমি মা কালীকে জিজ্ঞেস করলাম আমার কি করা উচিত। সিঁদুরটা তো মুছতেও পারলাম না বৌদির জন্য, কিন্তু আমি এখন করবোটা কি। মা কালী আমাকে বিপদে ফেলে দিয়ে এখন বসে বসে মজা দেখছে। আচ্ছা জেঠুমণি, তুমি বলো এই বিয়েটাকে বিয়ে নাকি বিয়ে নয়? মানে আমি কি সিঁদুরটা পরবো না মুছে ফেলবো, ব্যাস এটাই আমার প্রশ্ন। আরেকবার তো খ্যাপা স্যারের সঙ্গে কথা বলতে হবে। অরুণা দাদা, রোহিত নিশ্চয়ই খায়নি, আর সামান্য কিছু খাবার বাড়ো, আর ওকে ডাকো, বলো আমি ডাকছি। হ্যাঁ দাদা। রোহিত, রোহিত, রোহিত নিচে আয়, জেঠুমণি ডাকছেন। জেঠুমণি আমি আসছি, হ্যাঁ, নাহলে স্যার এক্ষুনি এসে বলবে আমি একটা অপদার্থ, সবকিছু তোমায় বলে দিলাম। আমি কি করতাম বলো তো জেঠুমণি? ফুলকি, 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 কি করছিলে? কি করছিলে তুমি? ট্রেনিং এ কেন উঠেছিলে? কি চাও তুমি? কেন বারবার সবাই মিলে আমাকে দোষী করতে চাও তোমরা? কি করছিলে ওখানে? আমি আর অপরাধের বোঝা বইতে পারছি না, আর অপরাধের বোঝা বইতে পারছি না আমি। মা, বৌদি, মা কোথায় তোমরা? এই মেয়েটা আমাকে মেরে ফেলবে, আমি আর নিতে পারছি না, নিতে পারছি না। কি হলো রোহিত? কি ফুলকি, রোহিত তুই ছাদে কি করছিস? তুমি ছাদে কি করছো ভাই? কি হচ্ছে নাকি এখানে? ফুলকি, তুমি না বললে আমরা কি করে বুঝবো বলো? কি হয়েছে বলো না। রাত দুপুরে এত নাটক আমি আর সহ্য করতে পারছি না। মাস্টারমশাই, তোমাকে আমি আগেই বলেছিলাম এই মেয়েটাকে বাড়ি থেকে দূর করে দাও। এখন এত রাতে এরা দুজন ছাদে কি করছে? রোহিত কি ফুলকিকে বউ বলে মেনে নিল নাকি? বাড়িটাতে এবার লীলাক্ষেত্র হয়ে উঠবে দেখছি। আমি তো জামা তুলতে ঝুঁকেছিলাম। ভাই 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 ভাই, তুই কি ভেবেছিলি বল আমাকে? তুই কি ভেবেছিলি? না 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 না, ওরকম কিছু হয়নি রোহিত, রোহিত রোহিত, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আমার কথাটা শোন, আমি বুঝতে পেরেছি তুই আবার ওই বিভীষিকা দেখছিলিস, তাই না রে? লাবু, লাবু, মাকে দেখ। লাবু,
মা তোমার শরীর খুব খারাপ করছে না মা? বলো না, খুব শরীর খারাপ করছে গো। এত রাতে ওই মেয়েটাকে ছাদে দেখে ওর তথার কথা মনে পড়ে যাচ্ছে তো? নিজে খুন করে এখন ভালো সাজছে। ওর ভয়, ওর আতঙ্ক, ওর কাণ্ড কারখানা, ওর বদনাম, এসব নিয়ে আমরা কতদিন ভুগবো মাস্টার মশাই? কতদিন? মা মা জল। তুমি তুমি এখানে কি করছো? জল দিতে এসেছি স্যার। একটা মানুষ আমার জন্য কষ্টে ছটপট করছে, একা একা প্রলাপ বকছে, ঘুমোতে পারছে না, সবটা আমার জন্য। এটা কি মেনে নেওয়া যায় স্যার? আমি যদি একা একা ছাদের ধারে না যেতাম, আপনি কি এতটা ভয় পেতেন? নিন, ঢকঢক করে জলটা খেয়ে নিন। আরে বাবা, এক পেট জল খেলে অনেক উপকার হয়, খিদেও পায় না, ভয়ও পায় না। জানেন স্যার, আমার একবার অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল গ্যাস সিলিন্ডার ডেলিভারি করতে গিয়ে। খুব ভয় পেয়ে গেছিলাম। তখন ভোম্বলদা, আরে ভোম্বলদা, যখন আপনি প্রথমবার আমায় বাড়িতে ছাড়তে গিয়েছিলেন না, একটা দাদা আপনাকে ওই ভোম্বলদা যে বাড়িতে আমার ব্যাগ দিতে এসেছিল, ওই ভোম্বলদা আমায় বললো, ফুলকি এক পেট জল খা, সব ভয় কেটে যাবে। ব্যাস, আমি জল খেলাম, আমার সব ভয় কেটে গেল। বড্ড বেশি কথা বলো তুমি ফুলকি। মাথাটা এবার পুরো খারাপ হয়ে যাবে, জানো তো? কি করতে হবে? জল খেতে হবে তো? খেয়েছি, শান্তি হয়েছে। যাও এবার নিজের ঘরে গিয়ে ঘুমো, যাও। এই রাত বেরোতে ছাদে যাওয়ার কি খুব দরকার ছিল? তোমার অপদার্থকে সাধে বলি আমি। যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, আমি তো সেটা ভেবেই ভয় পেয়েছিলাম। দেখলেন তো স্যার, আপনার ভয় কেটে গেল। তার মানে আমি অপদার্থ নই। ওই ফাজলামি হচ্ছে আমার সাথে। যাও গিয়ে ঘুমাও, বললাম তো। কি হলো, যাও।